সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, এবছর তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার পূর্ণমান থাকবে 30 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় যেটা রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান এবং তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠান। এই দুটো অধ্যায় সাধারণত তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য পড়তে হয়। ওকে, চলো আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা সেখান থেকে নিতে পারো। দেখো, এই কোশ্চেন পেপারের 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 1 × 5 = 5। 1 নম্বর থেকে পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল 1756, 1757, 1759 খ্রিস্টাব্দে। তো পলাশী যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 খ্রিস্টাব্দে। এরপর অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। তো অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন লর্ড ওয়েলেসলি। 3 নম্বর 1764 খ্রিস্টাব্দে বাংলা নদীপথগুলি জরিপ করেন ফ্রাঙ্কল্যান্ড, হগ ক্যামেরন, জেমস রেনেল। সঠিক উত্তর এখানে লিখবে জেমস রেনেল। 4 নম্বর 76 এর মনবন্দর হয়েছিল 1176 বঙ্গাব্দে, 1276 বঙ্গাব্দে, 1376 বঙ্গাব্দে, 1476 বঙ্গাব্দে। তো 76 এর মনবন্দর এটা হয়েছিল 1176 বঙ্গাব্দে। 5 নম্বর ভারতের শিক্ষা ব্যবস্থায় চুঁইয়ে পড়া নীতির প্রবক্তা হলেন টমাস মেকলে, চার্লস উড, লর্ড বেন্টিং, ডেভিড হেয়ার। তো সঠিক উত্তর এখানে হচ্ছে টমাস মেকলে। এরপর দেখো 2 নম্বর দেখে এক কথায় উত্তর দেওয়া যে কোনো 10টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, 1 × 10 = 10। 2-1 প্রশ্ন, কোন পন্থা অবলম্বন করে অযোধ্যাকে কোম্পানি সাম্রাজ্যভুক্ত করেন ডালহৌসি? উত্তর লিখবে অপশাসনের অভিযোগ এনে। 2 নম্বর শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন কে? উত্তর হচ্ছে উইলিয়াম কেরি। 3 নম্বর কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়। আলীনগরের সন্ধি কবে স্বাক্ষর হয়েছিল? তো 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে, আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নবাব সিরাজদৌল্লা আর হচ্ছে ইংরেজদের মধ্যে। ঠিক আছে, ব্রিটিশ কোম্পানির মধ্যে। এরপর হচ্ছে সত্যবিলোপ নীতির প্রবর্তক কে? তো লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতির প্রবর্তক। ঠিক আছে, লর্ড ডালহৌসি ছিলেন সত্যবিলোপ নীতির প্রবর্তক। পরের প্রশ্ন 2-6 নম্বর ভারতে ফরাসিদের উপনিবেশ কোথায় ছিল? তো ভারতের চন্দননগর ও পন্ডিচেরি ছিল ফরাসি উপনিবেশ। এরপর মির্জাফরের মৃত্যুর পর কে বাংলার নবাব হয়েছিলেন? মির্জাফরের মৃত্যুর পর বাংলার নবাব হন তার পুত্র নজম উদ্দৌলা। কবে ফোর্ট উইলিয়াম তৈরি হয়? তো ফোর্ট উইলিয়াম তৈরি হয় 1800 খ্রিস্টাব্দে। এরপর কে কবে ইজারাদারি ব্যবস্থা চালু করেন? ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন। নেক্সট হচ্ছে 10 সালা ব্যবস্থা কি? এখানে উত্তর লিখবে 10 বছরের জন্য দেওয়া জমি বন্দোবস্তকে 10 সালা বলা হয়। 1790 সালে এই ব্যবস্থা চালু হয়। পরের প্রশ্ন চার্লস উড কে ছিলেন? তো চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। নেক্সট হচ্ছে কলকাতা কত সালে দারোগা ব্যবস্থার বিলোপ হয়? উত্তর লিখবে এখানে 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ হয়। এখান থেকে 10টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 1 নম্বর মানের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 2-3টে বাক্যে এখানে উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 2 করে, 2 × 4 নম্বর। 3-1 প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো? উত্তর লিখবে কোম্পানির দেওয়ানি লাভের ফলে প্রকৃতপক্ষে বাংলায় 2 জন শাসক তৈরি হয়। একদিকে রাজনৈতিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিজামতের দায়িত্ব ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব, ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। 3-2 নম্বর উইলিয়াম জোনসের কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল? ঠিক আছে, বা উদ্দেশ্য কী ছিল? তো সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলি ইংরেজিতে অনুবাদ ও ভারতীয় সংস্কৃতি চর্চার জন্য উইলিয়াম জোনস কলকাতায় 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। নেক্সট হচ্ছে 3 নম্বর থেকে পলাশীর লুণ্ঠন বলতে কী বোঝো? পলাশীর যুদ্ধের পর ক্লাইভ সহ ব্রিটিশ কোম্পানির অন্যান্য উচ্চ পদাধিকারীরা মির্জাফরের কাছ থেকে প্রচুর সম্পদ এবং অর্থ ব্যক্তিগতভাবে এবং কোম্পানির তরফে আত্মসাৎ করে ব্রিটেনে পাঠিয়ে দেয়। সম্পদ লুণ্ঠনের এই ঘটনাকে ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস পলাশীর লুণ্ঠন বলে অভিযোগ করেছেন বা অভিহিত করেছেন। পিট প্রণীত
ভারত শাসন আইনে কি বলা হয়েছে? উত্তর লিখবে 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট একটি নতুন আইন তৈরি করেন। একে বলা হয় পিটের ভারত শাসন আইন। এই আইন অনুসারে একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। সেই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি এই আইনে স্পষ্ট বলা হয়েছিল যে ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য। এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্ট নিশ্চিতভাবে নজরদারি করতে পারে। পরের প্রশ্ন 4 নম্বর দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখান থেকেও 4-5টি বাক্যে প্রশ্নের মান 3 করে 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে। 4-1 প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণ কি? তো স্বাধীনচেতা তরুণ নবাব সিরাজ তার দাদু আলীবর্দী খানের মতো ব্রিটিশদের সাথে সহাবস্থান করতে চাননি। তিনি চেয়েছিলেন ব্রিটিশ কোম্পানির ক্ষমতা খর্ব করতে, যদিও এর যথেষ্ট কারণ ছিল। ঔদ্ধত্যপূর্ণ ইংরেজরা ক্রমাগত নবাবকে অসম্মান অবজ্ঞা প্রদর্শন করার মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। ঠিক আছে, সব থেকে অপমানজনক ঘটনাটি ঘটে যখন সিরাজের অনুমতি ছাড়া তারা কলকাতা দুর্গ নির্মাণ করে। এরপরে 1757 সালে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হলে ইংরেজদের ক্ষমতা বৃদ্ধি পায়। বলা চলে তাদের আধিপত্য বিস্তারের পথ আরও চওড়া হয়। তারা সমস্ত বাণিজ্যিক সুবিধা পুনরায় ফেরত পায়। তারা নিজস্ব মুদ্রা বা সিক্কা তৈরির অধিকার পায়। ওকে, এমনকি কোম্পানির ক্ষতিপূরণ করার দায়ও বর্তায় নবাব সিরাজের ওপর। এমন অপমানজনক সন্ধি নবাব ও কোম্পানির বিরোধ আরও বাড়িয়ে তোলে। ওকে, এইভাবে কিন্তু আমরা সংক্ষেপে লিখলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজদৌল্লার যে বিরোধের কারণ সেটা। এরপর 4-2 নম্বর, উডের প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে লেখো। উত্তর লিখবে 1854 খ্রিস্টাব্দের জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড শিক্ষা সংক্রান্ত একটি প্রতিবেদন পেশ করেন, যা উডস ডিসপ্যাচ নামে পরিচিত। এই ডিসপ্যাচের মাধ্যমে ঔপনিবেশিক সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয় স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিবেদনের সুপারিশে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে 3টি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। 3 নম্বর, ফারুকসিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল? এখানে উত্তর লিখবে দিল্লির মুঘল সম্রাট ফারুকসিয়ার 1717 খ্রিস্টাব্দে একটি ফরমান জারি করেন। ওই ফরমান মতো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি বাণিজ্যিক অধিকার দিয়েছিলেন। ফরমানের শর্ত হলো 1 নম্বর দিয়ে লিখবে ব্রিটিশ কোম্পানি মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু এর জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। 2 নম্বর, কলকাতার কাছাকাছি প্রায় 38টি গ্রামের জমিদারি কেনার অধিকার ব্রিটিশ কোম্পানিকে দেওয়া হয়। 3 নম্বর, কেউ কোম্পানির পণ্য চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবে ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। ঠিক আছে, 4 নম্বর হচ্ছে নবাবের টাকশাল ও প্রয়োজন মতো ব্যবহারের অধিকার কোম্পানিকে দেওয়া হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ফারুকসিয়ারের ফরমানের গুরুত্ব, অথবা যদি বলে টিকা লেখো ফারুকসিয়ারের ফরমান, সেক্ষেত্রেও তোমরা এই প্রশ্নের উত্তর লিখবে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন তৈরি করেন। শ্রীরামপুরের মিশনারিদের ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের মুদ্রণ যন্ত্র বসিয়ে তারা ছাপাখানা চালানোর কাজে ব্রতী হন এবং বাংলা ভাষায় বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। উইলিয়াম কেরি বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেন। 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলি মিশনারি স্কুল তৈরির উদ্যোগ নেন এবং ইংরেজি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরের প্রশ্ন দেখো 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে 8-10টি বাক্যে। প্রশ্নের মান 5 নম্বর। প্রথম প্রশ্ন 5-1 টিকা লিখতে বলা হচ্ছে অধীনতামূলক মিত্রতার নীতি। তো ব্রিটিশ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কোম্পানির সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক নীতি প্রণয়ন করেন, যা ইতিহাসে অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। এর শর্ত কী ছিল না? অধীনতামূলক মিত্রতা নীতির অন্যতম কয়েকটি শর্ত ছিল। 1 নম্বর, এই নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলি কোম্পানির অনুমতি ছাড়া অন্য কোনো রাজ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষর বা মিত্রতা স্থাপন করতে পারবেন না। 2 নম্বর, এই মিত্রতা নীতিতে আবদ্ধ দেশীয় রাজ্যগুলিকে নিজেদের ব্যয়ে একদল ব্রিটিশ সৈন্য রাখতে হবে। 3 নম্বর, অধীনতামূলক মিত্রতা নীতিতে আবদ্ধ কোনো রাজ্যকে তৃতীয় কোনো পক্ষ আক্রমণ করলে তাকে রক্ষার দায়িত্ব নেবে কোম্পানি। 4 নম্বর, সেনাবাহিনীর ব্যয় নির্বাহের জন্য বৃহৎ রাজ্যগুলি
নিজেদের রাজ্যের একাংশ কোম্পানিকে দান করবে, ক্ষুদ্র রাজ্যগুলি কোম্পানিকে নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা দেবে। তো এই হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। নেক্সট হচ্ছে দেখো 5-এর 2 নম্বর দেখে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুলিশ ব্যবস্থা সম্পর্কে লেখুন। এখানে দুটির মধ্যে যে কোনো একটি তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর মানে, ঠিক আছে। দেখো প্রথম আমরা উত্তর লিখছি 1793 খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য লর্ড কর্নওয়ালিস পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানার দায়িত্ব ছিলেন একজন দারোগা। দারোগাদের নিয়ন্ত্রণ করতেন ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগা ছিলেন কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক, কিন্তু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগার সমঝোতা করে চলায় সাধারণ মানুষের উপর জমিদার ও দারোগার যৌথ পীড়ন চলত। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার দারোগা হবে, ঠিক আছে, দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় একজন কালেক্টরকে। ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যেই পুলিশ ব্যবস্থা নানা রকম সংস্কার করা হতে থাকে। শেষ পর্যন্ত 1883 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয়। ক্রমে আলাদা পুলিশ আইন বানানো হয় এবং ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও তার প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা, ঠিক আছে। তো এইভাবে দেখো আমরা প্রশ্নের উত্তরটাকে লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল তোমরা সেখান থেকে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।